বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো, করোনা মুক্ত আছো। আজকে আমি যে লাইভ ক্লাসটি করাবো সেটা হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের নবম অধ্যায়ের ঝুঁকি ও মুনাফার হার চ্যাপ্টারের। ঝুঁকি ও মুনাফার চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার। একাদশ এবং দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যাদের ফিনান্স আছে তাদের এই চ্যাপ্টার থেকে অনেক সময় 10 মার্কস তো থাকেই, অনেক সময় 20 মার্কসও থাকে বোর্ড পরীক্ষায়। আমি কথা বাড়াবো না। আর এত রাতে লাইভ দেওয়ার কারণ হলো এখানে নেটওয়ার্কের অবস্থা খুব, এজন্য এত রাত্রে আমাকে লাইভে আসতে হলো। আমি কথা বাড়াবো না, সরাসরি আমি উদ্দীপকে চলে যাব। আমি যে আজকে উদ্দীপকটা করাবো সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর একটা উদ্দীপক। তো আমি যখন ঝুঁকি মুনাফার চ্যাপ্টারটা করাবো তার আগে 1 মিনিট কথা বলে নেই। সেটা হলো ঝুঁকি ও মুনাফার চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমাকে বেশ কিছু সূত্র মুখস্থ করতে হয়, যেমন গড় আয়ের হার, আদর্শ বিচ্যুতি, তারপরে হচ্ছে বিভেদাঙ্ক। তো এই তিনটার সূত্র, এটার আবার দুইটা অংশ, একটা হচ্ছে যখন বছর উল্লেখ থাকবে আর একটা হচ্ছে যখন সম্ভাবনা উল্লেখ থাকবে। বছর উল্লেখ থাকলে সূত্র এক ধরনের আর সম্ভাবনা উল্লেখ থাকলে সূত্র আর এক ধরনের। আজকে আমি প্রথমে যে অঙ্কগুলোতে বছর আছে ওই অঙ্কগুলো করাবো, পরে আর একটা ক্লাসে যে অঙ্কগুলোতে সম্ভাবনা থাকবে ওই অঙ্কগুলো করাবো ইনশাল্লাহ। যদি কেউ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তাহলে এই ধরনের অঙ্ক তোমাদের ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আমি সরাসরি উদ্দীপকে চলে যাচ্ছি। জনাব সজীব দুটি কোম্পানির একটিতে বিনিয়োগ করার চিন্তা করছেন। উক্ত কোম্পানির 5 বছরের আয়ের তথ্য নিম্নরূপ: বছর 2012, 13, 14, 15, 16। এ কোম্পানি, বি কোম্পানি। এ কোম্পানিতে আয়ের হার দেওয়া আছে 15%, 16%, 20%, 22%, 30%। বি কোম্পানিতে 12%, 20%, 30%, 40%, 35%। আমার উদ্দীপকটা আমি আগেই বলছি বা আরো অনেক ভিডিওতে আমি বলছি এবং আমার স্টুডেন্টদের আমি ক্লাসেও বলি, একটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিতে গেলে সবার আগে উদ্দীপকটাকে খুব ভালো করে পড়তে হবে। উদ্দীপকটা বুঝতে পারলে কোশ্চেনের অ্যান্সার গুলো সহজ হয়ে যায়। তো আমরা উদ্দীপকটা পড়লাম, এখন প্রশ্নগুলোতে কি বলছে? জ্ঞানমূলক ক নম্বরে বলছে ঝুঁকি কি, খ নম্বরে অনুধাবনমূলক প্রশ্নে বলছে পোর্টফোলিও বলতে কি বোঝায়, গ নম্বরে প্রয়োগে বলছে কোম্পানির দুটির গড় আয়ের হার নির্ণয় করো, উচ্চতার প্রয়োগ। ঘ নম্বরে বলছে কোন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত তা আদর্শ বিচ্যুতি ও বিভেদাঙ্ক নির্ণয় করে মন্তব্য করো। বেশ, আমি প্রথম কোশ্চেনে চলে যাই। ঝুঁকি কি? বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের বিচ্যুতিকে ঝুঁকি বলে। আবারও পড়ি, বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের বিচ্যুতিকে ঝুঁকি বলে। ব্যাপারটা আমি ইজি করে দেই। মনে করো একটা কোম্পানিতে তুমি বিনিয়োগ করছো বা একটা প্রকল্পে তুমি বিনিয়োগ করছো, সেখান থেকে তুমি আশা করতেছো 1 লাখ টাকা মুনাফা পাবা, কিন্তু বছর শেষে তুমি গিয়ে দেখলা ওখান থেকে তুমি 80,000 টাকা মুনাফা পেয়েছো। এই যে তোমার 1 লাখ টাকা মুনাফা পাবা এটা ধরে নিছিলা, কিন্তু তুমি পেয়েছো 80,000 টাকা। এই যে দুইটা জিনিসের পার্থক্য, এটাই হচ্ছে তোমার ঝুঁকি। তার মানে আমি যেটা পেতে চাই ওটা না পাওয়ার সম্ভাবনা বা পার্থক্যটাই হচ্ছে আমার জন্য ঝুঁকি। আশা করি বুঝছো। অনুধাবনমূলক প্রশ্ন, পোর্টফোলিও বলতে কি বুঝো? এখানে প্রশ্নে বলছে পোর্টফোলিও হলো ঝুঁকি বন্টনের ব্যবস্থা। একজন বিনিয়োগকারী তার বিনিয়োগকে দক্ষ ও লাভজনক করার লক্ষ্যে বিভিন্ন হাতিয়ারের সমন্বয়ে একটি বিনিয়োগ সেট তৈরি করে।
বিভিন্ন হাতিয়ারের সমন্বয় তৈরি করা এ বিনিয়োগ সেটকে পোর্টফোলিও বলা হয়। পোর্টফোলিওর মাধ্যমে বিনিয়োগকারীর ঝুঁকির পরিমাণ সীমিত পর্যায়ে থাকে। ওকে, তো ব্যাপারটা আমি বুঝাই দেই। আমাদের যদি 1,00,000 টাকা থাকে, 1,00,000 টাকা যদি আমি একটা কোম্পানিতে বিনিয়োগ করি, যদি আমি লাভ পাই তাহলে অনেক বেশি পরিমাণ লাভ পাবো, আর যদি লস হয় তাহলে আমার অনেক টাকা লস হবে। সেটা না করে একজন দক্ষ বিনিয়োগকারী যদি একটা কোম্পানিতে বিনিয়োগ না করে টাকাটাকে 3টা 4টা বা 2টা কোম্পানিতে বিনিয়োগ করে, দেন উনি একটা কোম্পানিতে লাভ করলো, বাকি কোম্পানিগুলোতে বা বাকি প্রকল্প থেকে উনি লাভ করলো, সুতরাং ওনার লসের চেয়ে লাভের অংশটা বেশি হলো। এটাই হলো গিয়ে পোর্টফোলিও। তার মানে হচ্ছে বিনিয়োগকৃত অর্থটাকে একই প্রকল্পে বিনিয়োগ না করে অনেকগুলো সমপরিমাণ প্রকল্পে বিনিয়োগ করাই হচ্ছে পোর্টফোলিও। ব্যাপারটা আমি আরো সহজভাবে দেই। মনে করো আমার কাছে 100টা ডিম আছে, আমি 100টা ডিম একটা পাত্রে করে মাথায় করে নিয়ে রওনা করছি। পথিমধ্যে যদি আমার ওই পাত্রটা পড়ে যায় তো আমার সকল ডিমগুলো ভেঙে নষ্ট হয়ে যাবে। আর যদি আমি ওই 100 ডিমকে মাথায় নিলাম 25টা, ডান হাতে নিলাম 25টা, বাম হাতে নিলাম 50টা, যদি এভাবে আমি ভাগ করে নেই, যদি মাথার ডিমগুলো পড়ে ভেঙে যায় তারপর আমার হাতের ডিমগুলো থাকলো, সুতরাং আমার লস হওয়ার সম্ভাবনা কম। আর এটাই হলো পোর্টফোলিও। উদাহরণটা দিলাম সহজভাবে বোঝার জন্য, আশা করি তোমরা বুঝছো। কোম্পানি দুটির গড় আয়ের হার নির্ণয় করো। কোম্পানি দুটির গড় আয়ের হার, কোম্পানি এ এবং কোম্পানি বি। কোম্পানির এখানে আয়ের তথ্যগুলো নিম্নে করে দেয়া আছে, আমরা গড় আয়ের হার নির্ণয় করব। প্রথমেই আমরা লিখব এ কোম্পানির গড় আয়ের হার নির্ণয়। আমরা জানি গড় আয়ের হার আর বার অথবা এক্স বার, যেটা দিয়ে করো না কেন হবে, সমান সামেশন আর আই ডিভাইডেড বাই এন। আমি বলছিলাম যখন বছর থাকবে তখন সূত্রগুলো হবে এক টাইপের, যখন সম্ভাবনা থাকবে তখন সূত্রগুলো হবে এক টাইপের। তো যেহেতু এখানে বছর দেওয়া আছে, বছর দিলে এই নিচে এন থাকবে, মানে নাম্বার অফ ইয়ার্স। যদি সম্ভাবনা থাকতো তাইলে সূত্র হইতো সামেশন আর আই পি আই। যেহেতু এখানে সম্ভাবনা নাই তাহলে সূত্রটা হচ্ছে আর বার সমান সামেশন আর আই ডিভাইডেড বাই এন। অতএব এ কোম্পানির গড় আয়ের হার আর বার এ, এখানে এ দিছি কারণ এ কোম্পানি, এজন্য আর আই মানে হচ্ছে আয়ের হার। আয়ের হার কোনগুলো, এই যে 15%, 16%, 20%, 22%, 30%, ঠিক ওগুলো এখানে লিখছি। 15%, 16%, 20%, 22%, 30%। এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা বছরের সংখ্যা। বছরের সংখ্যা 1, 2, 3, 4, 5, এই যে বছরের সংখ্যা 5। তো 15, 16, 20, 22, 30 আমি ক্যালকুলেটরে যোগ করব, ভাগ দিব 5 দিয়ে, তাহলে আমার রেজাল্ট বের হবে 20.60%। পার্সেন্ট করছি এজন্য এই যে হার শব্দটা উল্লেখ আছে, হার শব্দটা উল্লেখ থাকলে যে সংখ্যাটা বের হবে ওইটাকে 100 দিয়ে গুণ দিলে আমরা এখানে পার্সেন্টেজ শব্দটা লিখবো। আশা করি বুঝতে পারছো। বি কোম্পানির গড় আয়ের হার, সেম সূত্র, গড় আয়ের হার আর বার বি। এখানে বি কোম্পানি এজন্য বি দেয়া হয়েছে। কত কত দেওয়া আছে, 12, 20, 30, 40, 35। ঠিক তেমনি এখানে 12, 20, 30, 40, 35। তো বছর দেয়া আছে কত, 1, 2, 3, 4, 5। ঠিক এখানে এন এর মান হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা বছরের সংখ্যা, তাই 5। আগেরটার মতো করে এইটা 12, 20, 30, 40, 35 এগুলোকে যোগ করব, 5 দিয়ে ভাগ করব, যে মানটা বের হবে সেটাকে 100 দিয়ে গুণ দিব, কারণ এখানে আয়ের হার বলছে, হার বললে 100 দিয়ে গুণ দিতে হয়, তাহলে রেজাল্ট বের হবে 27.40%। সুতরাং এ ও বি কোম্পানির গড় আয়ের হার যথাক্রমে 20.6% এবং 27.40%। আশা করি তোমরা গ নাম্বার কোশ্চেনের আনসারটা বুঝে গেছো। ঘ নাম্বারে বলছে কোন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত তা আদর্শ বিচ্যুতি ও বিভেদাঙ্ক নির্ণয় করে মন্তব্য করো।
তো যখনই আমি মন্তব্য করব এবং আমাকে উল্লেখ করে দিছে আদর্শ বিচ্যুতি আর বিভেদাঙ্ক নির্ণয় করার মাধ্যমে, তো উভয় কোম্পানির আদর্শ বিচ্যুতি ও বিভেদাঙ্ক নির্ণয়। প্রথমে আমরা জানি আদর্শ বিচ্যুতির সূত্র হচ্ছে সিগমা সমান রুট ওভার ফার্স্ট ব্র্যাকেট আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। সূত্রটা আমি আবারও বলি, সামেশন আদর্শ বিচ্যুতি সিগমা সমান রুট ওভার, এখানে সামেশন শব্দটা আসবে, মানে সামেশন এই লেখাটা এখানে পড়বে, এই যে চিহ্নটা সামেশন, এই ব্র্যাকেটের আগে এখানে সামেশন চিহ্নটা দিতে হবে, সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে আদর্শ বিচ্যুতির সূত্র। তো আমরা সূত্রটা লিখলাম, লেখার পরে এ কোম্পানির আদর্শ বিচ্যুতি সিগমা এ দেয়া হয়েছে কারণ এখানে এ কোম্পানিটা নির্ণয় করতে বলছে। তো আমরা সূত্র অনুযায়ী বসাবো এখন। আর আই মানে হচ্ছে আমাদের আয়ের হারগুলো, এই যে 15%, 16%, 20%, 22%, 30% এগুলো। আর আর বার হচ্ছে গড় আয়ের হার, এই যে আমরা আর বারটা নির্ণয় করছি 20.60%, এইটা। তো সুতরাং কি হলো, আর আই মাইনাস আর বার, তার মানে ব্যাপারটা হলো এই 15কে আমি মাইনাস দিব 20.60। তো এটাকে আমি কি করব, পার্সেন্টটাকে আমি পয়েন্টে ভাঙাই নিব, 0.15, 0.16, 0.20, 0.22, 0.30, এইভাবে করে আমি ভাঙাই নিব। সঙ্গে আমি এই যে আর বারের এই মানটাকেও আমি ভাঙাই নেব, তাইলে হবে 0.206। ওকে, 0.206। এটাকে ভাঙাবো কিভাবে, এই যে 20.60 এটা দেয়া আছে, এটাকে 100 দিয়ে ভাগ দিলেই বের হয়ে যাবে 0.2060। এই শূন্য দিলেও হবে না দিলেও হবে, সুতরাং আমি ওইখানে গিয়ে অঙ্কটা করে ফেলি। আমার প্রথমে দেয়া ছিল কত, আমার প্রথমে দেয়া ছিল 15। তো 15কে ভাঙাই আমি কি পাইলাম, 0.15। এখানে গুণ হবে না, পুরো কোশ্চেনটার মধ্যে ভুল, এখানে মাইনাস চিহ্ন, এখানে গুণ না হয়ে এটা মাইনাস হবে। আবারও বলি, এখানে মাইনাস চিহ্ন সূত্রে, সুতরাং এখানে গুণ না হয়ে এখানে মাইনাস হবে, 0.15 মাইনাস পয়েন্ট, এই যে মানটা আমরা পেয়েছি 0.206, 0.206। এরপরে হলো এই যে হোল স্কোয়ারটা, এই যে হোল স্কোয়ারটা প্লাস, তারপরের মানটা ছিল 0.16। তো আমি লিখবো এখানে 0.16, গুণটা হবে না, মাইনাস 0.206 হোল স্কোয়ার যোগ, তারপরে মানটা ছিল কত 20%, তার মানে 0.20 লিখবো আমি 0.20, এখানে মাইনাসটা হবে না, এখানে গুণ হবে না, হবে মাইনাস 0.206 হোল স্কোয়ার, তারপরে যোগ, তারপরে ছিল কত, তারপরে ছিল 22%, তাহলে 22% ভাঙাইলে হবে 0.22। আমি লিখবো 0.22 মাইনাস 0.206 হোল স্কোয়ার যোগ, তারপরে ছিল কত 0.30, এই যে। তো লিখবো আমি 0.30, এখানে গুণ হবে না, হবে মাইনাস 0.206 উপরে হোল স্কোয়ার, এখানে রুট চিহ্নটা দিব, আর নিচে কি আছে, নিচে আছে এন মাইনাস ওয়ান, তার মানে এন এর মান আমার 5, আর এখানে গুণ না হয়ে হবে -1। ওকে, তারপরে আমরা পরের লাইনে যাব, রুট দিব, তারপরে এই 5 থেকে 1 বিয়োগ করলে হয় 4, আর এইটাকে আমরা ক্যালকুলেটরে লিখব। ক্যালকুলেটরে কিভাবে করব, প্রথমে আমরা দিব ক্যালকুলেটরের ফার্স্ট ব্র্যাকেট, তারপরে লিখব 0.15, তারপরে দিব বিয়োগ চিহ্ন, তারপরে দিব 0.206, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাবো, তারপরে হোল স্কোয়ার দিব বা পাওয়ার 2 দিব, সমান চাপ দিব, তাহলে এই মানটা বের হবে। প্রত্যেকটা এইভাবে করে এই মানটা শেষ হয়ে গেলে যোগ চিহ্ন দিব, আবার ক্যালকুলেটর নিব, ফার্স্ট ব্র্যাকেট দিব ক্যালকুলেটরে,
তারপরে 0.16 লিখবো, মাইনাস চিহ্ন দিব, 0.206 লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাবো, হোল স্কয়ার দিব, সমান দিব, তাইলে এতটুকু বের হয়ে যাবে। আবার যোগ চিহ্ন দিব, এই দুইটার মতো করে এইভাবে আমরা প্রত্যেকটা করব, প্রত্যেকটা করলে তার মান বের হবে এগুলো। তো এই সবগুলো মানকে আমি যোগ দিব ক্যালকুলেটরের সাহায্যে, যোগ দিলে পাবো 0.01432, তারপরে এই 4 দিব 4, এই 0.10432 কে 4 দ্বারা ভাগ করলে হয় 0.00358, এটাকে রুট ওভার করলে আমরা পাই 0.059833101। ওকে, এটাকে যদি আমি, যেহেতু আমার এটার হার নির্ণয় করতে হবে, 100 দিয়ে গুণ দিলে হবে 5.98%। ঠিক এই অঙ্কটা যেভাবে করলাম, ঠিক এইটার মতো করে আমরা বি কোম্পানির আদর্শ বিচ্যুতি সিগমা বি এইভাবে করে করব। দেখছো এখানে কিন্তু ওরা গুণ না দিয়ে এখানে কিন্তু মাইনাস দিছে, এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক। সুতরাং এটাকে তোমরা এটাকে ঠিক করে লিখিও খাতায়। আমি কোশ্চেনটা ছবি তোলার সময় দেখি নাই, তাহলে হয়তো এই অঙ্কটার সলিউশন করাতাম না। যেহেতু লাইভের অর্ধেক চলে আসছে, তাই আর আমি লাইভটা কাটি নাই, কারণ লাইভ পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তোমরা একটু কষ্ট করে নিজেরা বুঝে নিও। এখানে গুণ চিহ্নটা হবে না, এখানে হবে বিয়োগ চিহ্ন, এখানেও গুণ চিহ্নটা হবে না, হবে বিয়োগ চিহ্ন, এইটার মতো করে। আমরা যেমন করে সিগমা এ বা এ কোম্পানির আদর্শ বিচ্যুতিটা বের করলাম, ঠিক ওইভাবে করে কোম্পানি বি এর আদর্শ বিচ্যুতি বা সিগমা বিটা বের করব। তারপর আমি একটা বুঝাই দেই, সূত্রটা হচ্ছে সিগমা বি সমান রুট ওভার ফার্স্ট ব্র্যাকেট আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1, এটা হচ্ছে আমার সূত্র। আর আই মানে হচ্ছে আয়ের হার, আয়ের হার কোনগুলো আমি জানি, এই যে কত পার্সেন্ট বি কোম্পানিতে 12, 20, তাহলে 0.12, 0.20, 0.30, 0.40, 0.35 গেল এটা। আর আমার বি কোম্পানির আয়ের হার বেরোইছে 27.40, এটাকে আমি যদি পয়েন্ট আকারে ভাঙাই নেই তাহলে বের হবে 0.274। ঠিক তেমনি ওইভাবে করব, ফার্স্ট ব্র্যাকেট দিব 0.12 মাইনাস 0.24274 হোল স্কয়ার যোগ 0.20 মাইনাস 0.274 হোল স্কয়ার, প্রত্যেকটা ধরে 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 এভাবে করে বসাবো। নিচে বছর আছে 5টা, লিখলাম 5টা, মাইনাস দিব 1, লিখলাম 1। তারপরে ক্যালকুলেটরে আবার একবার স্মরণ করাই দেই, ক্যালকুলেটরটা সাইন্টিফিক ক্যালকুলেটরটা আমি হাতে নিব, ক্যালকুলেটর হাতে নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব 0.12 লিখবো, মাইনাস চিহ্ন দিব, 0.274 লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাবো, পাওয়ার 2 দিব বা স্কয়ার দিব, সমান দিব, তাহলে আমার এই মানটা বের হয়ে যাবে 0.2037116। আশা করি বুঝছো, এইভাবে প্রত্যেকটা করতে হবে। আর এই নিচে 5 থেকে 1 বিয়োগ করলে 4, এই সব মানগুলোকে ক্যালকুলেটরে যোগ করলে বের হবে এই মানটা, নিচে 4 নিচে 4, এই 0.051512 কে 4 দিয়ে ভাগ করলে বের হবে 0.01288, রুট ওভার করলে বের হবে 0.1135। যেহেতু এটা হার বের করতে হবে, তাহলে 100 দিয়ে গুণ দিলে হবে 11.35%। এরপরে আমাদের আদর্শ বিচ্যুতি বের করা শেষ। এখন আমাকে কি বলছে, এই যে আদর্শ বিচ্যুতি ও বিভেদাঙ্ক নির্ণয় করো। এখন আমি বিভেদাঙ্ক নির্ণয় করব। বিভেদাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে আমার সূত্র হচ্ছে বিভেদাঙ্ক সমান সিবি সমান সিগমা বাই আর বার ইন্টু 100। এ কোম্পানির বিভেদাঙ্ক নির্ণয় করব। তাইলে সিবি এ, যেহেতু এ কোম্পানি সমান সিগমা এ, কারণ আমি এ কোম্পানিটা বের করব, এই জন্য সিগমা এ আর আর বার এ ইন্টু 100। তাহলে দেখতে হবে আমার সিগমা এ কত বের হইছে, এই যে সিগমা এ বের হইছে 5.98, আমি লিখলাম 5.98। আর বার মানে হচ্ছে আমার গড় আয়ের হার, এই যে গড় আয়ের হার বের হইছে এ কোম্পানির, গড় আয়ের হার বের হইছে 20.6, আমি লিখবো নিচে 20.6। এই 5.98কে 20.6 দিয়ে ভাগ করার পরে ইন্টু 100 দিলে আমার বের হয়ে যাবে 29.03%। ওকে, এভাবে বি কোম্পানির বিভেদাঙ্ক বা সিবি বি বের করব, সিগমা বি ডিভাইডেড বাই আর বার বি ইন্টু 100। এখন সিগমা বি কত বের করছি আমরা, সিগমা বি বের করছি 11.35,
লিখলাম 11.35। আরবার মানে গড় আয়ের হার বের করছি, কত গড় আয়ের হার বের করছি 27.4, লিখবো আমি 27.4। 11.35 কে 27.4 দিয়ে ভাগ করলে যেটা বের হবে ওইটার সঙ্গে 100 গুণ করলে বের হবে 41.42%। এখন আমি কোশ্চেনে আবার যাব। আমাকে কোশ্চেনে কি বলছে, বিভেদাঙ্ক নির্ণয় করে মন্তব্য করো কোন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত। এখন আমি একটু বলে রাখি, যখন আমাকে এই ঝুঁকি ও মুনাফার হার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 99.99টা অঙ্কের ক্ষেত্রে তোমাকে এই কোশ্চেনটা বলবি যে কোন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত মন্তব্য করো। সেই ক্ষেত্রে আমরা স্মরণ রাখবো, খুব মনোযোগ দিয়ে শোনো পয়েন্টটা, আমরা মনে রাখবো যে কোম্পানির বিভেদাঙ্ক যত বেশি হবে ওই কোম্পানিটা তত বেশি ঝুঁকিপূর্ণ। যে কোম্পানির বিভেদাঙ্ক যত বেশি হবে ওই কোম্পানিটা তত বেশি ঝুঁকিপূর্ণ, আর যে কোম্পানির বিভেদাঙ্ক ছোট হবে সেই কোম্পানিতে বিনিয়োগ করা আমাদের জন্য উত্তম। কথা ক্লিয়ার? অতএব কোম্পানি এ এবং বি বিভেদাঙ্ক যথাক্রমে 29.03 ও 41.42%। বি কোম্পানির বিভেদাঙ্ক এ কোম্পানির বিভেদাঙ্কর চেয়ে বেশি, আর বিভেদাঙ্ক বড় মান বেশি ঝুঁকিকে নির্দেশ করে। সুতরাং জনাব সজীবের এ কোম্পানিতে বিনিয়োগ করা উচিত, কারণ এ কোম্পানিতে বি কোম্পানির চেয়ে বিভেদাঙ্ক ছোট। পয়েন্ট আমি আবারও বলি, বিভেদাঙ্ক যে কোম্পানির কম হবে ওই কোম্পানিতে ঝুঁকি কম, সুতরাং ওই কোম্পানিতে বিনিয়োগ করা উত্তম। বিভেদাঙ্ক যে কোম্পানির বেশি হবে ওই কোম্পানিতে ঝুঁকিও বেশি, সুতরাং ওই কোম্পানিতে বিনিয়োগ করা যাবে না। আশা করি সবাই কোশ্চেনটা বুঝছো। সবাই মনোযোগ দিয়ে বাসায় বসে খাতা নিয়ে অঙ্কগুলো করো, ইনশাল্লাহ এই একটা অঙ্ক ভালো করে সলভ করো, তোমার এইখান থেকে মানে এই চ্যাপ্টারের 50% তোমার কমপ্লিট হয়ে যাবে। আমি নেক্সট ক্লাসে আর একটা যেখানে তোমার সম্ভাবনা থাকবে ওইটা নিয়ে একটা অঙ্কের সলিউশন করাই দিব, তাহলে তোমরা এখান থেকে ইনশাল্লাহ 10 মার্কস পাবে। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, করোনা মুক্ত থাকবে, নিজে ভালো থাকবে, পরিবারকে ভালো রাখবে, অন্যকে ভালো রাখবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, বা যে যে ধর্ম পালন করো সে সেই ধর্ম মতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, যাতে আমরা অতি সত্বর খুব তাড়াতাড়ি এই করোনা নামক বা কোভিড-19 নামক এই ভয়াবহ মহামারী থেকে বের হয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম।